আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ব্র্যান্ড নিউ সিরিজ যার নাম ব্যাংক অ্যাজ ইমমর্টাল লর্ড, অর্থাৎ এটি এমন একজন অমর লর্ডের গল্প যিনি ৩০০০ বছর ধরে কাল্টিভেশন করার পর নিজের জগতে ফিরে আসেন। ইমমর্টাল রিয়েলমে ৩০০০ বছর কাটানোর পর তিনি হয়ে ওঠেন এক অদম্য ইমমর্টাল লর্ড, আর এখন তিনি ফিরে আসছেন মর্টাল রিয়েলমে। তার নাম ইউন কিং ইয়ান। গল্পের শুরুতেই আমরা দেখি ইমমর্টাল রিয়েলমের মনোমুগ্ধকর দৃশ্য, যেখানে ইউন কিং ইয়ান বলছে, একটা পুরনো প্রবাদ আছে, যখন আমরা কোনো স্থান থেকে ফিরে আসি নিজের বাড়িতে, তখন আমাদের সেই নামটিকেই সাথে নিয়ে ফিরে আসা উচিত যার জন্য আমরা ঘর ছেড়ে গিয়েছিলাম। এই দৃশ্য সত্যি অপূর্ব লাগে। কিং ইয়ান তখন নিজের সমস্ত শক্তি দিয়ে একটি পোর্টাল খুলতে চেষ্টা করে এবং অবশেষে পোর্টালটি খুলেও যায়। সে বলে, বিশ্বাসই হচ্ছে না, আমি সত্যি দুই রিয়ালমের মাঝের বাধা ভেঙে ফেলেছি। মা, বাবা, বোন, আমি ফিরে আসছি, আর একটু অপেক্ষা করো, আমি আসছি তোমাদের কাছে। কিন্তু হঠাৎই তাকে থামাতে হাজির হয় এক স্পিরিচুয়াল বিস্ট, যে বলে, তুমি ভেবেছো এত সহজে এখান থেকে বেরিয়ে যেতে পারবে? এবং সঙ্গে সঙ্গে কিং ইয়ানের ওপর প্রাণঘাতী আক্রমণ চালায়। এখানেই দৃশ্য কেটে যায় এবং দেখা যায় মর্টাল রিয়েলমে, যেখানে কিছু লোক কিং ইয়ানের প্রিয় এল্ডারকে নির্যাতন করছে এবং হত্যা করতে চেষ্টা করছে। এল্ডার একা, কিন্তু সে নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। ওই লোকগুলো অন্য এক পরিবারের সদস্য, যারা কিং ইয়ান না থাকায় সুযোগ নিয়ে তার এল্ডারকে শেষ করতে এসেছে। এল্ডার তলোয়ারের টেকনিক ব্যবহার করে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করলেও প্রতিপক্ষরা ক্রমই শক্তিশালী হয়ে ওঠে। ধীরে ধীরে এল্ডার দুর্বল হতে থাকে। সে বলে, আমি যখন ক্ল্যান লিডার ছিলাম, তোমাদের সবার সাথে ন্যায় বিচার করেছিলাম, তাহলে তোমরা এখন আমার সাথে এমন করছো কেন? তখন দুজন লোক সামনে এসে বলে, তোমার ছেলে ইউন জুয়ান এখন আর কোনো কাজের নয়, সে কখনোই ক্ল্যান লিডার হতে পারবে না, তাই ভালো হবে যদি এই পজিশনটা গ্র্যান্ড এল্ডারের ছেলে ইউন ইয়াং কিংকে দিয়ে দাও। এল্ডার জবাব দেয়, আমার ছেলে যদি ক্ল্যান লিডার নাও হতে পারে, তবু আমি জানি কিং ইয়ান খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমি সেই পজিশনটা তার জন্যই ধরে রাখবো, কারণ ইউন ইয়াং কিং সেই আসনের যোগ্য নয়। সবাই জানে সে কতটা খারাপ আর কিভাবে সে লিন ফ্যামিলির সাথে গোপন সম্পর্ক রাখে। ওই দুই লোক রেগে গিয়ে বলে, ঠিক আছে, পরে যেন বলো না আমরা তোমার সাথে অন্যায় করেছি। এবং তারা দুজনেই পূর্ণ শক্তি দিয়ে এল্ডারের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে খুলে যায় এক পোর্টাল। সেখান থেকে নেমে আসে অত্যন্ত ভয়ানক শক্তির প্রবাহ এবং মাটিতে পড়ে এক তলোয়ারের মায়ান, যা আসলে কিং ইয়ানের তলোয়ার। কিং ইয়ানকে দেখে এল্ডার আবেগে ভেসে যায়। এটা কি সত্যি তুমি কিং ইয়ান? কিং ইয়ান বলে, আমি ভুল না করলে তোমরা দুজনেই আমার চাচাকে হত্যা করতে চাইছো, তাই তো? তার উপস্থিতির অরা এতটাই প্রবল ছিল যে ওই দুই লোক দাঁড়িয়ে থাকতে পারছিল না। তারা কাঁপতে কাঁপতে বলে, ইউন কিং ইয়ান, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? কিং ইয়ান এগিয়ে এসে নিজের তলোয়ার মায়ান রাখে, চাচার সাথে দেখা করে এবং বলে, এই কয়েক বছরে আমি আপনাকে ভীষণ মিস করেছি। তবে সেই দুই লোক আবারও আক্রমণ করতে চায়। কিং ইয়ান শান্তভাবে বলে, তোমরা এত বোকা যে নিজের মৃত্যুকেও চিনতে পারছো না। যখন তারা আক্রমণের জন্য এগিয়ে আসে, তখনই তাদের শরীরে এক অদ্ভুত পরিবর্তন ঘটে। তাদের শরীর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মে পরিণত হয়। কিং ইয়ান বলে, তোমাদের মাস্টার তোমাদের মৃত্যু আগেই লিখে রেখেছি, তোমরা সফল হও বা ব্যর্থ, মরতেই হতো। ঠিক তখনই কিং ইয়ান নিজের মনেই ভাবছিল যে আমি এখন জোর করে একটা ব্যারিয়ার ভেঙে নিজের রিয়ালমে ফিরে এসেছি। তাই এই সব হলো, যার মূল্য তাকে তার কাল্টিভেশন দিয়ে দিতে হয়েছিল, কারণ তার শক্তি অনেকটাই ক্ষয় হয়ে গেছে। তাই ভালো যে এই দুজন লোক নিজে নিজেই মারা গেল। এখন এই লোকগুলো আবার তাদের প্রাসাদে ফিরে আসে এবং সে অর্থাৎ আঙ্কেলটাকে জানায়, আমি তো ভাবিনি কিং ইয়ান যে তোমার সঙ্গে এমন কিছু ঘটবে। ডাকাতরা তোমাকে ধরে নিয়ে গেছে, কারণ এটাও এখানে বলা হবে যে তাকে অপহরণ করা হয়েছে। সে নিজের মনে ভাবছে, অর্থাৎ ইমর্টাল রিয়ালমে ৩০০০ বছর যে সময় কেটেছে, এখানে সেটা কেবলমাত্র ৩ বছরের মতো হয়ে গিয়েছে। এটা সত্যিই চমকপ্রদ। সে বলে, ভালোই হলো কিং ইয়ান যে তুমি ফিরে এসেছো। তোমার মা বাবা আর ভাই বোন সবাই ৩ বছর ধরে নিখোঁজ। আমরা সবাই জানি এটা বিষয় তুমি উৎসুক ছিলে, সবকিছু কিভাবে এবং কেন হঠাৎ ঘটেছিল। তার কাছে যা থিও শুধুই একটা টোকেন, যে টোকেন আসলে তৈরি করা হয়েছিল হ্যাভেনলি ফায়ার মিটিওরাইট আয়রন দিয়ে, যার উপর বিশেষ সিম্বল খোদাই করা ছিল। কিং ইয়ান বলে, এটা নিশ্চিতভাবে হ্যাভেনলি সোর্ড সেক্টর হতে হবে, আর এই হ্যাভেনলি সোর্ড সেক্ট পুরো স্টার্ট কন্টিনেন্টে অন্যতম শক্তিশালী সেক্ট। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আশেপাশে যতই ডাইনেস্টি আছে তাদের মধ্যে কারোরই সেক্টটির সঠিক অবস্থান জানা নেই। কিং ইয়ান বলে, আপনাদের কৃতজ্ঞতা চিন্তা করো না, আমি নিজেই হ্যাভেনলি সোর্ড সেক্টকে খুঁজে বার করব। কিং ইয়ানের এখন দ্রুততার সঙ্গে তার কাল্টিভেশন বাড়াতে হবে এবং তার পিতামাতাকে খুঁজে বার করতে হবে। ঠিক সেই সময় গ্র্যান্ড এল্ডার নিজের শিষ্যদল নিয়ে এসে বলেন, কিং ইয়ান, বিশ্বাস করা যাচ্ছে না যে তুমি ফিরে এসেছো, তুমি আমাদের জানিয়েই নি, তবু তোমাকে দেখে আমরা উদ্বিগ্ন হয়ে তোমাকে দেখতে এসেছি।
কিংয়ান উত্তর দেয়, তাহলে এল্ডাররা আমার স্বাগত গ্রহণের প্রস্তুতিও কর, কারণ তুমি আমার জন্য ডোশেং রেস্টুরেন্টে এক ঝকঝকে পার্টির আয়োজন করো। এরপর কিংয়ান জিজ্ঞাসা করে, তোমরা এখানে আসলে কি নিয়ে কাজ করছিলে? তারা বলে, আমরা তোমার ছেলে ইউন ইয়াং কিং সম্পর্কে আলোচনা করছিলাম, তুমি না থাকলে সে কি করেছে সেটা নিয়ে। কিংয়ান বলে, সে তো আমার অনুপস্থিতিতে আমার আঙ্কেলের উপর আক্রমণ চালিয়েছে, তুমি কি সেটাই বলছো? তখন গ্র্যান্ড এল্ডার বলেই ওঠেন, কিংয়ানের কেন নিয়ম অনুযায়ী তোমাকে কেন লিডারের মনোনয়ন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তুমি শুধুমাত্র একজন সাধারণ শিষ্য ছাড়া কিছুই নও, তাই তুমি ভিতরে ইউন ইয়াং কিং সম্পর্কে কিছু বলবে না। কিংয়ান বলে, অর্থাৎ তোমরা পুরোপুরি পরিকল্পনা করে এখানে এসেছো যাতে ইউন ইয়াং কিংকে বাঁচানো যায়? গ্র্যান্ড এল্ডার বলেন, দেখো, এখানে প্রত্যেকেই চায় যে আমার ছেলে কেন লিডার হোক। আমি একজন আবেগপ্রবণ মানুষ, তাই তোমায় কোটিতে পদ দেওয়া যেতে পারে। কিংয়ান বলে, যদি আমি তোমাদের মনোনীত যোগ্য নই, তাহলে আমার আঙ্কেলের ছেলে ইউন জোয়ান কেন যোগ্য হবে? ও কি থেকেই থাকা উচিত নয়? ভ্যালার বলেন, একবার ভাবো তোমরা কি বলছো। কিংয়ান তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে, আমি জানতে চাই জোয়ানের সঙ্গে আসলে কি হয়েছে। ভ্যালার জানায়, তোমার ভাই জোয়ান একটি লজ্জাজনক কাজ করেছে, তার কারণে আমাদের ইউন পরিবার আর এনস্ট্যান্টাল হলকেও মাথা নত করতে হয়েছে। তার নাম নেওয়া পর্যন্ত আমাদের এখানে নিষিদ্ধ হওয়া উচিত হবে। এই কথা রেগে যাওয়া কিংয়ান বলে, আমি নিজে জোয়ানের বিষয় সমাধান করব। শুনে রাখো, যদি আমি জানি ইউন ইয়াং কিংয়ের কারণে ওর সাথে কিছু ভুল হয়েছে, তাহলে আমি ইয়াং কিংয়ের ওপর একটুও দয়া করব না, তাকে সঠিক শাস্তি দেব। এটাও দেখে এল্ডাররা বলেন, তোমার কাল্টিভেশন সম্ভবত মুন রিয়ালমে পৌঁছে গেছে। কিংয়ান উত্তর দিয়ে বলেন, আমার কাল্টিভেশন এখন স্টার রিয়ালমের 3য় স্তরে। এই কথা শুনে এল্ডাররা হাসে এবং বলে, তোমাকে তো 3 বছর আগে স্টার রিয়ালমের 5ম স্তরে দেখেছিলাম, তুমি কিভাবে 3 বছরের কঠোর পরিশ্রমের পর তোমার কাল্টিভেশন কমিয়ে ফেললে? আর তারা বলে, আর তোমার ছেলে ইয়াং কিং তো স্টার রিয়ালমের 6ষ্ঠ স্তরে পৌঁছে গেছে। কিংয়ান বলে, যদি তুমি 3 বছরের মেয়াদে বন্দি দশায় থাকো, আমি তো ভাবতেও পারি না তুমি জীবিত ফিরতে পারবে কিনা। ট্রেন্ড এল্ডার বলে, ঠিক আছে, 1 মাস পর তোমার এবং আমার ছেলের মধ্যে একটি যুদ্ধ হবে, যে কেউ সেই যুদ্ধে জিতবে তাকে দ্রুত নতুন কেন লিডার ঘোষণা করা হবে। এবার বলো, তুমি কি ইয়াং কিংয়ের চূড়ান্ত দণ্ড অনুষ্ঠানের প্রস্তুতি নিতে পারবে? কারণ সে তার জীবনের শেষ দিনটার মতো হবে। গ্র্যান্ড এল্ডার বলেন, আমরা তোমাকে সময় জানিয়ে দেব যে তোমার সঙ্গে কি হবে। এরপর ওরা চলে যায়। আমরা দেখি কিংয়ান ভাবছে, সময় হলে আমাকে কারো কাছে সত্যি বলার দরকার নেই, কারণ 3 বছর আগে যখন সে মর্টাল লংইয়াতে কাল্টিভেশন করতে গিয়েছিল, সেখানেই তাকে প্রকৃতে ব্যান্ডিটদের বিরুদ্ধে লড়তে হয়েছিল, কিন্তু তাদের মৃত্যুর কারণে সেখানে একটি পোর্টাল খুলে গিয়েছে। এখানে পড়ে যাওয়ার কারণে কিংয়ান পৌঁছে গিয়েছিল ইমমর্টাল রিয়ালমে। সেখানে যাওয়া তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল, কারণ এটা এমন এক জায়গা যেখানে মানুষরা ইমমর্টাল হওয়ার জন্য যায়, তাদের কাল্টিভেশনকে হাজার হাজার গুণ বাড়ায়। ইমমর্টাল ওয়ার্ল্ডের নিয়মগুলো মর্টাল ওয়ার্ল্ড থেকে অনেকটাই আলাদা। সেখানে একটাই নিয়ম চলে, সবচেয়ে শক্তিশালীটিই বেঁচে থাকবে। যদি সেখানে তুমি কাউকে দেখাশোনা করলে নরম হৃদয় দেখাও, তাহলে তুমি ওই কারোর জন্য খাদ্যই হয়ে যাবে। বড় ইমমর্টালদের সামনে এই ছোট মানুষগুলো কেবল এক পোকা মাত্র। এই জগতে যারা ভালোবাসে তারা একে অপরের জন্য প্রাণও দিতে পারে, কিন্তু ইমমর্টাল ওয়ার্ল্ডে সেই প্রেমটা অন্যরকম। তারা অন্যের প্রাণ নিয়ে ট্রিজার পাওয়ার জন্যই লড়াই করে। কিংনিয়ান যে সময়টা সেখানে কাটিয়েছে তার অভিজ্ঞতা বর্ণনা করা যায় না। সে নিজেই অনেক বড় জায়েন্টদের একেবারে মুহূর্তে মারতে পেরেছে। সে প্রায় 3000 বছর ধরে সেখানে কাল্টিভেশন করেছে, তাই তার পাওয়ারগুলো এমন স্তরে পৌঁছে গিয়েছিল যে সে ইনফিনিট লেভেলেরও ওপর উঠে গিয়েছিল। সে পৌঁছে গিয়েছিল ইমমর্টাল রিয়ালমের সুপ্রিম লেভেলে, যেখানে 10 গ্রেট ইমমর্টাল এম্পারার্স থাকে, আর আমাদের কিংনিয়ান ওদেরও লর্ড হয়ে উঠেছিল। এই বিগত 3000 বছরে সে যা সবচেয়ে বেশি মিস করেছে সেটা ছিল তার পরিবার, তাই সে সব কাল্টিভেশন শেষ করে মর্টাল রিয়ালমে ফিরে আসে। কিন্তু যখন সে ব্যারিয়ার ভেঙে নিজের সোয়ার্ড মানে শনাক্তকারী তলোয়ার বা শক্তি ব্যবহার করে ফিরতে চেষ্টা করছিল, তখন হঠাৎ তাকে থামাতে আসে এক ধরনের অ্যান্টিবিস্ট বা স্পিরিচুয়াল বিস্ট, যা প্রায় কিংনিয়ানের সেই প্রসেসটাকে ব্যর্থ করে দেয়। কারণ কিংনিয়ানের ধ্যান সেখান থেকে ছিঁড়ে গেছে এবং এখন সে বিপদে পড়ে গিয়েছিল। কিংনিয়ান রেগে পড়ে ওই বিস্টের ওপর আক্রমণ চালায়। সে তার পাওয়ার ব্যবহার করে বিস্টটিকে দমন করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে যা পোর্টাল খুলতে যাচ্ছিল সেটা আনস্টেবল হয়ে পড়ে, ফলে কিংনিয়ানকে দ্রুত বেরোতে হলো। বিস্টটিকে দমিয়ে দেওয়ার আগেই পোর্টালটি অন্য কোনো জগতে চলে যায়। পোর্টালটি কন্ট্রোল রাখার জন্য কিংনিয়ানকে তার কাল্টিভেশনকে উৎসর্গ করতে হয় এবং তার হাতে কেবল তার তলোয়ারের মায়ান বা হ্যান্ডেল রয়ে যায়। তবু কিংনিয়ানের মাঝে এখনও ইমমর্টাল লর্ডের ট্যালেন্ট রয়ে গেছে, ফলে কম পাওয়ার থাকা সত্ত্বেও সে মর্টাল মানুষদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ও শক্তিশালী। তার জন্য কম সময় মুখে কখরই একাধিক রিয়ালম ভেঙে পড়ার কাজটা সহজ হয়ে গেছে। এরপর আমরা দেখি কিংনিয়ানের আঙ্কেলের ছেলে ইউন জুয়ান এক কোনায় বসে মাদকগ্রস্ত অবস্থায় ছিল।
কিংনিয়ান সেখানে পৌঁছে বলে, ভাই জুয়ান, তোমার এটা করার কোনো দরকার নেই। জুয়ান এই কণ্ঠ শুনে খুশি হয় এবং ভাইকে জড়িয়ে ধরে। কিংনিয়ান যখন তার কাঁধে হাত রাখে তখন কিছু অদ্ভুত লাগে, কারণ আসলে জুয়ান তার বাম হাতটা হারিয়ে ফেলেছে। কিংনিয়ান জোরালোভাবে জানতে চায়, কি হয়েছে জুয়ান, আমাকে বলো, তোমার হাতটা কি হয়েছে, তোমার স্পিরিচুয়াল পাওয়ার কি হয়ে গেছে, কে তোমাকে এভাবে ক্ষতিগ্রস্ত করেছে? আমি শুধু একবার নাম জানলে তার নাম আর শূন্য করে দেব। জুয়ান বলে যে বদলা নেওয়ার প্রতিশ্রুতিতে পুরো ইউন পরিবারই শেষ হয়ে যাবে। এ কথা শুনে কিংনিয়ান বসে মেন্টালি ভাবতে থাকে যে জুয়ান আচরণে একেবারে সেই আগের দিনের মতোই। যত বড় বিপদে সে পড়ে সেটা সে নিজের মধ্যে চাপা রাখে। কিংনিয়ান কয়েক স্নেহ ভরে বলে, ভাই, আমাকে একটু সময় দাও, আমি তোমার রিকভারিতে সাহায্য করব। আর যে তোমাকে কষ্ট দিয়েছে ওকে আমি শাস্তি দেব। তাতে করে টিয়ানিউভান ডাইনেস্টির মধ্যে কোনো সুখী লোক থাকবে না যারা ইউন পরিবারকে চ্যালেঞ্জ করতে পারে। এরপর দেখা যায় কিংনিয়ান একটি ফার্নেসের মধ্যে বসে কিছু মেডিসিন তৈরি করার চেষ্টা করছে। সে সেই পিলগুলো নিজের শরীরে অ্যাবজর্ব করে নেয়। এগুলো তার কাল্টিভেশনকে হঠাৎ দ্রুতগতিতে বুস্ট করে। কিংনিয়ান বলে, ভালো হয় যে আমার কাছে ইমমর্টাল লর্ডের ট্যালেন্ট আছে, তার ফলে আমি যতটা চাইতাম ততটা উন্নত পিল বানাতে পারতাম। কিন্তু তার কাছে সময় ও উপকরণ সীমিত হওয়ায় সে কেবল কয়েকটা পিল বানাতে পারে। এই পিলগুলোর সাহায্যে সে কম সময়ে অন্তত স্টার রিয়ালমের চতুর্থ স্তরে পৌঁছাতে পারবে। সুতরাং এখনও তার জয়ের সম্ভাবনা পুরোপুরি পর্যাপ্ত নয়। অবশেষে আমরা ওই প্যাভিলিয়নের গভীরে আরেকজন এল্ডারকে দেখতে পাচ্ছি, যিনি ওপরের দিকের কাল্টিভেশনের ব্যাপারে অবহিত হচ্ছেন। সে বলল, কেউ যেন স্বর্গের মহান টেকনিক ব্যবহার করছে। গিয়ে দেখো তো কে সেই ব্যক্তি যার মধ্যে এত বিপুল শক্তি এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই প্রবীণ সাধুরা পূর্ণ বেগে ছুটে গেলেন টপ প্যাভিলিয়নের দিকে, যেখানে তখন কিংনিয়ান উপস্থিত ছিল। সে একসঙ্গে বহু টেকনিক শিখছিল। তারা বিস্মিত হয়ে বলল, এটা তো কনস্টেলেশন ফরমেশন, এটা সে নিজেই তৈরি করেছে। এই কাজ তো কেবল ইমমর্টালদের পক্ষেই সম্ভব। এরপর দেখা গেল কিংনিয়ান তার আত্মিক জগতে গভীর মনোযোগে নিজের জন্য আরও উন্নত টেকনিক খুঁজছে এবং একই সঙ্গে সেগুলো শিখিয়েও নিচ্ছে। এটি সত্যিই আশ্চর্যজনক, কারণ প্রতিটি টেকনিক একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আরও শক্তিশালী হয়ে উঠছিল। কিংনিয়ান বলল, আমি এখন যে টেকনিক ব্যবহার করছি সেটি এখনও সর্বোচ্চ স্তরের নয়, কিন্তু ইয়ান কিংয়ের সঙ্গে লড়াই করার জন্য এটি যথেষ্ট। বরং এর চেয়েও বেশি। সে সব টেকনিক একত্র করে শিখে ফেলেছিল, কিন্তু একটি বানর টেকনিক ছিল যা তার কাছে আসছিল না। এর গতি এত দ্রুত ছিল যে চোখের পলকে অদৃশ্য হয়ে যেত। অবশেষে কিংয়ান তাকে ধরে নিজের শরীরে শোষণ করে নিল। এর ফলে তার শরীরে স্পিরিচুয়াল মাঙ্কি ট্রান্সফরমেশন আর্টের লাইটনেস স্কিল যুক্ত হলো, যা ভবিষ্যতে তাকে যে কোনো আক্রমণ থেকে মুহূর্তে সরে যেতে সাহায্য করবে। কিংয়ান যখন এই প্রক্রিয়ায় ডুবেছিল তখন হঠাৎ প্রবীণ সাধুর আত্মা সেখানে এসে তার ওপর আক্রমণ করে বলল, তুমি সাহস কিভাবে করলে টেকনিক চুরি করার? দুজনের সংঘর্ষে প্রবল শক্তির ঘূর্ণি তৈরি হলো। সেই প্রবীণ সাধুও কিংয়ানের সামনে টিকতে পারল না এবং সব টেকনিকের বই নিচে পড়ে গেল। সেই প্রবীণ বলল, তুমি কি সত্যি এতগুলো টেকনিক একসঙ্গে শিখে ফেলেছ? কিংয়ান চোখের পলকে তার সামনে এসে বলল, সুপ্রিম এল্ডার, এটা তো কেবল শুরু। আমি এখনো সামান্য সময় পেয়েছি, আর এখনো অনেক কিছু শেখা বাকি। এ কথা বলে সে চলে গেল, আর এল্ডার বিস্ময়ে তাকিয়ে রইল। 7 দিন কেটে গেল। মাঠে এখন সবাই অপেক্ষা করছে ইয়ান কিং ও কিংয়ানের লড়াই দেখার জন্য। 4 প্রবীণ সাধু সেখানে উপস্থিত ছিলেন। তখন আকাশ থেকে নেমে এলো ইয়ান কিং। সে দেখতে যেমন ভয়ঙ্কর, আচরণেও তেমনই উদ্ধত। সবাই তার কীর্তিকলাপে বিরক্ত। সে এসে গ্র্যান্ড এল্ডারকে বলল, পিতাজি, আপনি কিংয়ানের মতো এক মশাকে মারার জন্য আমার মতো বাজ পাখিকে ডেকে আনলেন। এতে তো আমার অপমান হবে। গত রাতেই আমি স্টার রেলমের 7ম স্তর অর্জন করেছি। যদি আমি ভুলে গিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলি তাহলে আমারই লজ্জা হবে। গ্র্যান্ড এল্ডার শান্তভাবে উত্তর দিলেন, যদি তুমি তাকে সবার সামনে না হারাতে পারো তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে যে তুমি লিডার হওয়ার যোগ্য? ইয়ান কিং হাসতে হাসতে বলল, পিতাজি, আমি এসব নিয়ে মাথা ঘামাই না। আমার স্বপ্ন হলো টিয়ানিউন ডাইনাস্টির লর্ড হওয়া। তার কথা শুনে চারদিকের দর্শকরা হেসে উঠল, কারণ সবাই জানে ইয়ান কিং 1 নম্বরের বোকা। যদি সে লিডার হয় তাহলে ইউন পরিবার নিজেরাই ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই জনতার মাঝখান থেকে এগিয়ে এলো কিংয়ান। সে বলল, তোমরা চিন্তা করো না, আমি তো ছোটবেলা থেকেই এই ছেলেটাকে পেটাচ্ছি, যখন সে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলত। এখন সে লিডার হবে, এটা তো অসম্ভব। এরপর কিংয়ান ইয়ান কিংয়ের সামনে এসে দাঁড়ালো। ইয়ান কিং বলল, সময়ই বলে দেবে কে প্যান্ট ভিজায়। কিংয়ান শান্ত স্বরে উত্তর দিল, আমি তোমাকে একটু সময় দিচ্ছি, নিজের পরিবারকে বিদায় জানিয়ে নাও। এরপরই দুজনের যুদ্ধ শুরু হলো। প্রথম আক্রমণ করল ইয়ান কিং তার তলোয়ার দিয়ে। কিংয়ান দক্ষতার সঙ্গে তার প্রতিটি আঘাত এড়িয়ে যেতে লাগলো। দর্শকরা আলোচনা করতে লাগলো, কিংয়ানের কাল্টিভেশন লেভেল এখন কমে স্টার রেলমে 3য় স্তরে নেমে এসেছে।
তাই সে শুধু আক্রমণগুলো এড়িয়ে যাচ্ছে, প্রতিরোধ করছে না। কিন্তু ইয়ান কিংয়ের আক্রমণগুলো ছিল সত্যিই ভয়ঙ্কর। কিন্তু কিং ইয়ানও পাল্টা আঘাত শুরু করলো। এখন তাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের মাঝে কিং ইয়ান কিংয়ের হাত ধরে বলল, তোমার হাতে তো লিন পরিবারের চিহ্ন, তার মানে তুমি যে টেকনিক আর তলোয়ার ব্যবহার করছো সেটা নিশ্চয়ই লিন পরিবার তোমাকে দিয়েছে। সে প্রচণ্ড আঘাত হেনে বলল, তুমি লিন পরিবারের কুকুরে পরিণত হয়েছ, তুমি নিজেই নিজের কবর খুঁড়ে ফেলেছ। এই কথা শুনে ইয়ান কিং রাগে ফেটে পড়ল এবং প্রস্তুত হলো তার চূড়ান্ত মরণঘাতী আক্রমণ চালাতে। যুদ্ধ এখন ভয়ঙ্কর স্তরে পৌঁছে গেছে, এমন এক স্তরে যেখানে আক্রমণের তীব্রতা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। এই মুহূর্তে কিং ইয়ান নিজের একমাত্র গুপ্তধন বের করল, তার তলোয়ারের খাপ মায়ান। সেই খাপ থেকে যে তলোয়ারের আভা বা সোর্ড অরা নির্গত হচ্ছিল তা এতটাই বিপজ্জনক ছিল যে আশেপাশের লোকজনের শরীর কাঁপতে শুরু করল। ইয়ান কিং গর্জে উঠিল, কিং ইয়ান, এখন তোমার অনুশোচনা হবে যে তুমি আবার ফিরে এসেছ। এরপর সে ব্যবহার করল নিজের ভয়ঙ্কর টেকনিক, 1000 সার্পেন্টস ডান্স। সাপের মতো ঘূর্ণায়মান শক্তি চারপাশে ছড়িয়ে পড়ল, কিন্তু কিং ইয়ান কেবল তার ছোট্ট মায়ান দিয়েই সমস্ত আক্রমণ প্রতিহত করতে লাগল। দুজনের সংঘর্ষে এক অদ্ভুত শক্তির বিস্ফোরণ ঘটল, যা আকাশকেও কাঁপিয়ে তুলল। ইয়ান কিং অবিশ্বাসে বলল, তুমি এখনো কিভাবে আমার আক্রমণ আটকাতে পারছো? এই 1000 সার্পেন্টস ডান্স তো সম্পূর্ণ শক্তি শোষণ করে নেয়। কিং ইয়ান শান্তভাবে বলল, তোমার ভিত্তি দুর্বল। যতই উন্নত ডিভাইন ওয়েপন ব্যবহার করো, তার আসল শক্তি কখনো কাজে লাগাতে পারবে না। এরপর কিং ইয়ান এক আঘাতে নিজের মায়ান থেকে এমন শক্তি বের করল যে ইয়াং কিংয়ের তলোয়ার মুহূর্তে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে 1000 সার্পেন্টসের সমস্ত শক্তিও নিঃশেষ হয়ে গেল। ইয়ান কিং ক্রোধে চিৎকার করে বলল, কিং ইয়ান, তোমাকে তো এখন অবধি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তখনই কিং ইয়ান তার সবচেয়ে মারণঘাতী টেকনিক প্রয়োগ করল। এক আঘাতেই ইয়ান কিং সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেল, ধুলায় মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে 4 প্রবীণ এল্ডার তড়িঘড়ি করে মাঠে নেমে এলেন। তাদের একজন বলল, তুমি মিথ্যে বলেছিলে যে তুমি স্টার রেলমের 3য় স্তরে আছো। কিং ইয়ান শান্তভাবে উত্তর দিল, আমি মাত্র কয়েকদিন আগে স্টার রেলমের 4র্থ স্তরে পৌঁছেছি। গ্র্যান্ড এল্ডার বলল, ইয়াং কিং তো তোমার চেয়ে 3 স্তর ওপরে ছিল, তাহলে সে তোমার হাতে হেরে গেল কিভাবে? অন্য এক প্রবীণ সন্দেহের স্বরে বলল, নিশ্চয় তুমি কোনো রহস্যময় টেকনিক ব্যবহার করেছো এবং আমাদের থেকে লুকিয়েছ। কিং ইয়ান হেসে বলল, তোমরা এখনো বুঝতে পারলে না? কাল্টিভেশনের স্তর নয়, ট্যালেন্টই আসল। আমার প্রতিভা ইয়ান কিংয়ের তুলনায় বহু গুণ বেশি। সে যদিও স্টার রেলমের 7ম স্তরে পৌঁছেছিল, কিন্তু তার ভিতের জোর ছিল দুর্বল। তাকে তো আমি না হলেও অন্য কেউ সহজেই মাটিতে মিশিয়ে দিত। এই কথার সঙ্গে সঙ্গে ইয়ান কিংয়ের ছাই বাতাসে উড়ে গিয়ে এসে পড়ল তার বাবার গায়ে। কিং ইয়ান হালকা বিদ্রুপের স্বরে বলল, এখন তোমার ছেলের ছাই তোমার সঙ্গেই যুক্ত হয়ে গেছে, সে আর কখনো তোমার থেকে আলাদা হবে না। এরপর মুহূর্তেই কিং ইয়ান অনুভব করল কিছু একটা ঠিক নেই। সে চিৎকার করে বলল, খেলা শেষ, এখন বেরিয়ে আসো। সবাই অবাক, এখানে আর কি আছে? ঠিক তখনই আকাশ থেকে একটা রথ উড়ে এসে নামল। রথের ওপরে দাঁড়িয়ে আছে এক নতুন লোক। তাকে দেখে জুয়ান কিং ইয়ানের ভাই ভয়ে কেঁপে উঠল। কিং ইয়ান তৎক্ষণাৎ বুঝে গেল, এই লোকটাই আমার ভাই জুয়ানকে আঘাত করেছিল। নতুন আগন্তুকের নাম লিন বেহুয়া। সে লিন ফ্যামিলির তরুণ প্রভু। সে সব যুদ্ধ নিজ চোখে দেখেছিল। কিং ইয়ান বলল, বেহুয়া, মনে হয় অন্যের পরিবারের লড়াই দেখা তোমার বেশ শখ। বেহুয়া ঠান্ডা গলায় উত্তর দিল, আজ থেকে 3 দিন পর আমি লিন ফ্যামিলির প্রতিনিধিত্ব করব। তোমার সঙ্গে এক যুদ্ধ হবে, প্রস্তুত তো? সে একটা চ্যালেঞ্জ টোকেন ছুড়ে দিল। কিং ইয়ান টোকেনটা হাতে নিয়ে বলল, তুমি ইয়ান কিংকে কেবল এক মহড়া বানিয়েছিলে যাতে আমাদের ইউন পরিবারে বিভেদ সৃষ্টি হয়। বলো তো, তুমি কি তোমার মহড়ার মৃত্যুর প্রতিশোধ নেবে না? বেহুয়া বলল, আমার দিন এখনো খারাপ হয়নি যে আমি ইয়ান কিংয়ের জন্য তোমার সঙ্গে প্রতিশোধ নিতে আসব। নিয়মটা সহজ, যদি তুমি আমাকে হারাও তাহলে আমাদের লিন ফ্যামিলি তোমাদের প্রোফাউন্ড আয়রন মাইন ছেড়ে দেবে, কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে তোমাদের পরিবারের স্পিরিচুয়াল মেডিসিন গার্ডেন আমাদের দিতে হবে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ মেডিসিন গার্ডেন ছিল ইউন পরিবারের সবচেয়ে লাভজনক সম্পদ। কিং ইয়ান শান্তভাবে বলল, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি, কিন্তু একটা শর্ত যোগ হবে। যদি তুমি হেরে যাও তাহলে আমার ভাই জুয়ানের সামনে 100 বার মাথা নত করে ক্ষমা চাইতে হবে। বেহুয়া রেগে গিয়ে বলল, আমি এমনটা কেন করব? তখন কিং ইয়ান তার আভা প্রকাশ করল। বেহুয়া কেঁপে উঠল, তার চোখে স্পষ্ট আতঙ্ক। সে বিড়বিড় করে বলল, এটা তো সেই কিং ইয়ান নয় যাকে আমি আগে চিনতাম। কিং ইয়ান চলে গেল। 4 প্রবীণ এল্ডার নিজেদের মধ্যে বলতে লাগলো, কিং ইয়ান আমাদের ওষুধের বাগানকেও বাজি রেখে দিল। গ্র্যান্ড এল্ডার ক্রুদ্ধ স্বরে বলল, আমাকে বলো তোমরা কেউ তাকে এমনটা করতে বাধা দিলে না কেন? এরপর দেখা গেল কিং ইয়ান একটি পুকুরে স্নান করছে। সে নিজের পুরনো অ্যালকেমি টেকনিক্স মনে করার চেষ্টা করছে, যেভাবে সে ইমমর্টাল জগতে স্নানের সময় সাধনা করত। ঠিক তখনই সে অনুভব করল কেউ একজন কাছে আসছে
এবং এক তরুণী ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, যখনই তুমি শিক্ষণের পর যখন ক্লান্ত হয়ে যেতে, আমি ঠিক এভাবেই তোমার কাঁধে মাসাজ করে দিতাম, যা তোমার খুব পছন্দ ছিল, আর আমি তোমার পছন্দের ছিলাম। কিংয়ান বলে, তুমি এখনও আগের মতোই আছো, ভেতরে আসার আগে কখনো দরজায় নক করো না। সে বলে, আমি জানি, কারণ তুমি কখনো আমাকে নিজে থেকে দূরে সরাবে না। কিংয়ান বলে, তাহলে 3 বছর আগে সেই ধনী ব্যক্তির কাছে কে গিয়েছিল বিয়ে করার জন্য? সে বলে, এসব আমার পরিবারের করা, যাদের আমি মানা করতে পারিনি। কিংয়ান বলে, বাহ, 4 প্রধান পরিবারের মধ্যে ওইয়াং পরিবার, আর তুমি তাদের কর্ত্রী হতে চলেছিলে। তার অর্থ এবং বিলাসবহুল জীবন কি তোমার পছন্দ হবে না? বরং আমি তো তোমাকে সেদিন খুশি হতে দেখেছিলাম, হাসতে দেখেছিলাম। সে বলে, সেদিন শুধু আমার বাগদান হয়েছিল, এর বেশি আর কিছুই না, কারণ আমি সেই সময় থেকে আজ পর্যন্ত শুধু তোমারই অপেক্ষা করছি। কিংয়ান বলে, আমার সামনে এখন এই বাজে কথা বলার কোনো দরকার নেই, এখান থেকে চলে যাও, কারণ তুমি তো এমনিতেই তোমার অন্য রাস্তা বেছে নিয়েছো, আমাকেও আমার রাস্তায় যেতে দাও। সে কিংয়ানের কাছে অনুরোধ করে যে এমনটা না করতে, যার উত্তরে কিংয়ান বলে যে তাকে এমন কিছু বলতে বাধ্য না করতে যা তাকে আঘাত দেবে, যার ফলে সে সঙ্গে সঙ্গে রাগ নিয়ে সেখান থেকে চলে যায়। কিংয়ান মনে মনে ভাবছিল যে এই রকম সাধারণ মেয়েকে সে সত্যি কখনো পছন্দ করত। ঠিক সেই মুহূর্তে কিংয়ানের দরজার বাইরে কিছু লোকের আওয়াজ আসে যে রাজকুমারী চলে গেছেন, এখন আমাদের আক্রমণ করা উচিত। কিংয়ান মনে মনে ভাবছিল যে এই লোকগুলো কি তাকে শান্তিতে বিশ্রামও নিতে দেবে না। এরপরে আমরা পরের দিনের দৃশ্য দেখি এবং কিংয়ান ভাবছে যে বলে, চলো এবার দেখি কাল রাতে কে আমাকে বিরক্ত করতে এসেছিল। দরজার বাইরে সেই সব লোকদের লাশ পড়েছিল, যার ওপরে বসে থাকা লোকটি হলো কিংয়ানের কাকা মেং। তিনি এই সমস্ত লোকদের মেরে ফেলেছেন এবং এখন তিনি উঠে কিংয়ানের দিকে যেতে শুরু করেন। কিংয়ান বলে, কাকা মেং, আপনাকে দেখে আমি খুশি হয়েছি। মেং বলেন, আমাকে ক্ষমা করো ইয়াং মাস্টার, আমার একটু দেরি হয়ে গেল। কিংয়ান বলে, আপনি তো কামাল করে দিয়েছেন, কাউকে না জানতে দিয়ে এদের সবাইকে কিভাবে মারলেন? আঙ্কেল মেং বলেন, তুমি বিশ্বাস করবে না, আমি আমার এই বোতাম একবারও চালাইনি, আর এরা সবাই মারা গেল, কারণ কাল রাতে এরা বিষাক্ত তীরের সাহায্যে কিংয়ানকে মারতে চেয়েছিল, কিন্তু কারো ভেতরে এত সাহস ছিল না যে তারা তাকে তীর ছুড়তে পারে। তাদের পিছনে ইউনমেং পৌঁছে যান, যিনি এখনও পর্যন্ত হাজার হাজার মানুষকে মেরে ফেলেছেন। এই লোকগুলো ভুল করে এখানে গ্র্যান্ড এলের নাম নিয়ে নেয়। এখন সেই লোকেরা সঙ্গে সঙ্গে কাকা মেংকে চারদিক থেকে ঘিরে ধরে তার উপর হামলা করার জন্য, এবং সঙ্গে সঙ্গে একসাথে আক্রমণ করতে শুরু করে, কিন্তু আঙ্কেল মেং শুধু তাদের আক্রমণ এড়িয়ে যান। যার কারণে এই লোকগুলো একে অপরকে মেরে চলছিল আর মেরেও যাচ্ছিল। এই জিনিস অনেক সারপ্রাইজিং হচ্ছিল, কারণ আঙ্কেল ব্যাং শুধু ডজ করছিল আর এরা সব একে অপরকেই মেরে যাচ্ছিল। আর এমন এক মুহূর্ত আসে যে যখন আঙ্কেল ব্যাং তার সোর্ড ব্যবহার না করেই তাদের সবাইকে পরাজিত করে ফেলে। ইংগ্যাং বলে যে এটা তো ভালো হয়েছে যে আপনি আপনার সোর্ড ব্যবহার করেননি, নাহলে আপনিও এই লোকগুলোর সাথে এখানেই পড়ে থাকতেন। এর পরের স্টোরিটি জানতে হলে জলদি করে চ্যানেলটিকে